আমার রীতিমত বুদ্ধিমতী অনেক বুদ্ধি খরচ করে যে মতো করে আমাকে আমার শয়তানি জাল বিছাতে হতো, সেখানে সামান্য একটু ভালোবাসার চাল দিয়ে ও আমার মধুপুরি ঢোকার রাস্তাটা পরিষ্কার করে দিয়ে গেল। আমি লাভিয়ে দিয়ে দেব, কিন্তু তার আগে আমি তো পাপ করে দেব। কি বাস করবি? বলে দেব তোর শুধু বিয়ে হবে, কিন্তু বউয়া তো হবে না, আর ফুল তো তাও হবে না। কি সব মাঝে মাঝে কথা বলছিস? বাজে কথা নয় রে দাদা, বাজে কথা নয়। তুই তোর দাঁড়িয়ে তোর দাদাকে দিদিকে দোষ দিবি, না রে দাদা না, এ বিয়ে আমি ভেঙে দেব। ভেঙে দিবি কি রে বোকা? এ লাভলি ভালোবাসা করে বিয়ে করতে চলেছে, আমি না চাইলেও এই বিয়ে হবে। হ্যাঁ, তার চেয়ে আমরা দুই ভাই মিলে ওই লাভলির বিয়েটা দিয়ে দিই। তোর কাছে মদ আছে দাদা? মদ নিয়ে কি করবি? তুই কি আমার কাছে মদ খাবি বলছিস? মদ খাবো, এই ট্যাবলেট খেলে এবার আমি মদ খাবো। মদ খেলে তোর মতো আমারও মাথার পথ বুদ্ধিগুলো গিলবিল গিলবিল করে দেখে উঠবে, আর তোর আর আমার মাথার পথ বুদ্ধিগুলো যদি একসাথে মিটে যায় না, তাহলে দুনিয়াটাকে একেবারে চালিয়ে দেবো। কথা না বলে তুই আমার কথাটা শোন ভাই, আমাকে ভালোভাবে লন্ডনের বিয়েটা সেরে ফেলতে দে, তারপর একটা সুন্দরী মেয়ে দেখে আমি তোরও একটা বিয়ে দিয়ে দেবো। আমার বিয়ে? আমার দাদা আমার বিয়ে দিয়ে একটা সুন্দর কচি বউ ঘরে আনবে, তারপর আমার সেই কচি বউটাকে নিজে করে টিপিয়ে টিপিয়ে খাবে। আমি তো তোকে ভালো করে চিনিলে দাদা, বউটা আমার হলো, তুই তো একদিন তাকে জোর করে নিয়ে গিয়ে তোর বিছানায় তুলবি। তাকে তুই এক কাজ কর, তুই একটা বিয়ে করে বউ নিয়ে আয়, আর আমি বললাম তোর বউটাকে মাঝেটা দে। বড্ড সেরা, এমন সব কথা বলে মহৎ পর্যন্ত চাল দিয়ে দেয়। বাবু, বড় বাবুকে তুমি কি বাজে কথা বলেছো? বাজে কথা থাকুন না, আমি দাদাকে বড্ড বাজে কথা বলেছি থাকুন না, বড্ড বাজে কথা। বাবু কি বলতে গিয়েছিলে? আমি দাদাকে বলতে গিয়েছিলাম তুই একটা বিয়ে কর, আর আমি তোর বউটাকে মাঝে তাদের মা বলে ডাকবো। বলো না দাদনদা, আমি কি কাউকে মা বলে ডাকতে পারি না দাদনদা? আমি কি কাউকে মা বলে ডাকতে পারি না? না 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 দাদা, দাদা তো ঠিকই কথা বলেছে। আমার মতো একটা আবার কথা কিংবা ছেলে যদি কাউকে মা বলে ডাকে, তাহলে মা করতে তাদের নোংরা হয়ে যাবে গো, নোংরা। আমার সুন্দর মা একেবারে বাজে কথা তাদের না, একেবারে বাজে কথা, একেবারে বাজে কথা। এমন করে কেন করে আঘাত দিলে গো বড় বাবু? ছোটবেলায় আমাদের মা বাবা গেছেন, তুমি তো তবু মায়ের স্নেহ পেয়েছো, কিন্তু ছোট বাবু তাও পায়নি। স্নেহের কাঙা সেই ছেলেটা
সংজ্ঞা। তুমি বিশ্বাস করো, ওকে আঘাত দিতে আমি চাইনি। আসলে ওর বড় ধরনটাই না আমার পছন্দ হয়নি। বোকা ছেলে তো, হয়তো ঠিক মতো গুছিয়ে বলতে পারিনি। বোকা নয়, বোকা নয়, বোকার ভান করে থাকে একটা আস্ত শয়তান। তাই কি তুমি শয়তান বলছো? হ্যাঁ হ্যাঁ বলছে, কারণ প্রত্যেকটা কাজে বাধা দেওয়া ওর একমাত্র কাজ। নেকা নেকা করে এমন একটা পদার্থ চালাই যে মেজাজটা ভীষণ জ্বালা করে ওঠে। এক এক সময় মনে হয় ওই রাস্কেল কথা বলতে নেই। ওই জন্যই কি আজ তোমাদের সংসারে এত বাড়বাড়ন্ত? তাই তাই নাকি? সে অনেক কথা গো বড়বাবু। ছোটবাবু জন্মানোর পরে গিন্নিমা যখন মারা গেলেন, কর্তাবাবু তখন ভীষণ কেঁদেছিলেন। একদিকে গিন্নিমাকে হারানোর ব্যথা, আর অন্যদিকে বিকলাঙ্গ ছেলেটার জন্মানোর দুঃখ। সেই দিন এক নাম করা জ্যোতিষী কর্তাবাবুকে বলেছিলেন, এই ছেলে যতদিন এই সংসারে থাকবে ততদিন ধন সম্পদ উত্তর উত্তর বৃদ্ধি পাবে। তার মানে তার প্রমাণ তো তোমরা পেয়েছো গো বড়বাবু। ওই মাত্র ওই ঢাকা ছেলেটা জন্মানোর পর থেকে কোথায় দিয়ে যে কি হয়ে গেল, কয়েকটা বছরের মধ্যে তোমরা হয়ে গেলে কোটি কোটি টাকার মালিক। ওসব বাজে কথাগুলো আরো ভাই শুনি না সদন দা। আজ আমি যেখানে পৌঁছেছি তা সম্পূর্ণ আমার বেড়ে চড়ে, ওই হাবা গোবা খেলাটা আর ভাগ্যের জন্য নয়। বিশ্বাস না করলেও এটাই যে সত্যি গো বড়বাবু। তাই বলছি বড়বাবু, এই সোনার ডিম পাড়া হাঁসটাকে তুমি অকালে শেষ করে দিও না গো বড়বাবু, অকালে শেষ করে দিও না। সোনার ডিম পরাস, তুমি ঠিকই বলেছো সদন দা। না জেনেই তুমি একটা গোপন সত্যি বলে ফেলেছো। সত্যি তুফান আমার কাছে একটা সোনার ডিম পড়া। কারণ আমার বাবা যে সমস্ত সম্পত্তির অর্ধেক ওই খেপাটার নামে লিখে দিয়ে গেছে, যাতে আমি ওকে অবহেলা না করে ও যতদিন সুস্থ স্বাভাবিক ভাবে বেঁচে থাকবে পুরো সম্পত্তিটা আমারই রূপে থাকবে। আর যদি অস্বাভাবিক মৃত্যু ঘটে তাহলে পুরো সম্পত্তিটাই সরকারের হাতে চলে যাবে। কিন্তু না, আমি এমন চাল চালবো যে ওর নামের সম্পত্তিটা আমারই হবে। আর ওখানে ওই সোনার ডিম করা হাঁসটাকে হাজিরা করে দেবো। সব সারাকে হাজিরা করে দেবো। আমি সারা বটের কোনো দারোগা, আমার সাথে ইয়ার্কি। কি ব্যাপার এটা সামন্ত? আর বলবে না কোথায়? আরে, কতগুলো কাজ চ্যাংড়া ছেলে আমাকে এনে বসছে। বলি কিনা, আমি নাকি ঘুষ খাই। আচ্ছা বলুন তো মশাই, কোন সারা সরকারি কর্মচারী ঘুষ খায় না বলুন তো? সবাই খায় আর যত সেই নন্দ ঘোষ। হ্যাঁ, এই দেখুন, ওদের মধ্যে কে একজন আমার এই কানে খুশি চিঠি দিয়েছে দেখুন। ছি ছি ছি, ওটা এখনো পরিষ্কার করেননি কেন? পরিষ্কার করিনি তার কারণ এটা আমার ওয়াইফ, মানে আমার স্ত্রী কান্তকলাকে দেখাবো। বুঝলেন, নেহাত আমার আগের শরীর আজ না হলে মিস্টার সামন্ত, যখন আমি রেগে যাই না তখন আমার এই হৃৎপিণ্ডটা এই হৃৎপিণ্ডটা একবারে দূর থেকে শোনা যায়। আর এই রক্তটা এমন ভাবে টপক টপক করে ট্রেন যাচ্ছে, আর ইয়ে মানে ব্রেনটা মানে পাস করে যাবে। তাই নাকি? বাবা ধর্মরা যেতে কি করে বলছি, আর হবেই না বা কেন? আরে আরে শিবের অংশে আমার জন্ম যে, আমার মা ঠাকুর পটেশ্বরকে মানসিক করে আমার নাম রেখেছিলেন পটেশ্বর। আর সেই পটেশ্বর পেছনে লাগা এমন রাগে শরীরে আপনার কিন্তু পুলিশের চাকরি নেওয়া উচিত হয় না। এই কথা আপনি বলছেন, এই কথা আমার স্ত্রী মানে
ভাই ওই শান্তমালা ঘরে হইলেন। ভাইজি ভাই, আমরা সেই দেশি মদের কারখানা ব্যাপারটা কত এগুলো যতটা সহজ ভেবেছিলাম ঠিক তা নয়। ওখানকার লোকেরা কেউ জমি সরতে রাজি হচ্ছে না। জমিদারি পেয়েছে কি না মানে সব বাপের জমিদারি পেয়েছে আমরা কোনো কিছু অভাব যাবে না বুঝলেন? মধুপুরে আমরা ওই মধুর কারখানা কি মানে ওই দেশি মদের কারখানা বলছিলাম কি মানে এই নিন। এই নিন। আমি সবসময় আপনার পেছনে আছি বুঝলেন? হ্যাঁ, আর বলছিলাম কি দেখুন তো আপনি কি সত্যি সত্যি ওটা আপনার গিন্নিকে দেখাবেন? আরে বাবা, সবাইকে দেখালাম, রাস্তা শুধু সবাইকে দেখালাম, আর আমার গিন্নি আমি যাকে ভালোবাসি আমার প্রাণের শরীর তাকে দেখাবো না? কি বলবেন? লেগেছে আমার মনে, বলছি আমি তাই সম্পনা, তোমায় আমি ভালোবাসি, তোমায় বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি জনগণ কিন্তু এমনি এমনি আপনাদের মুখে থুতু ছেটাই না ভবেশ্বর সামন্ত। এই স্বাধীন ভারতবর্ষের মূর্তিময় ভবিষ্যৎ আপনারা, আপনাদের মতো পরিশ্রমী শাসনের ওটাই উপযুক্ত পাওনা।